প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি বছরই 21শে আগস্ট আমাদের মাঝে আসে এবং আমরা প্রতি বছরই স্মরণ করি। অজয় দাশগুপ্ত আমাদের সঙ্গে আছেন, তার একটি লেখার শিরোনাম যে কত ভয়ঙ্কর দুঃসময় পার করে বাংলাদেশ আজকের এই জায়গাটিতে এসছে। অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে যদি এরকম অসভ্য বর্বর হয় তাহলে সে দেশটির চিত্রটি কী দাঁড়ায় সেটির একটি বড় উদাহরণ হচ্ছে 21শে আগস্টের ঘটনা। আমরা 21শে আগস্টের যারা আদালতে সাক্ষ্য দিয়েছেন ঘটনার সময় তারা কি করেছেন সেই আলোকে আজকের অনুষ্ঠান সাজানোর চেষ্টা করেছি। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি একটু বলে রাখতে চাই। সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত, আমরা তাকে পেয়েছি এবং যেমনটা বলছিলাম তার অন্য একটি লেখা যে কি ভয়ঙ্কর সময় বাংলাদেশ পার করেছে, এটিও আরেকটি ভয়ঙ্কর সময় কিনা তার কাছ থেকে শুনবো। সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক স্যারকে পেয়েছি, আমরা পেয়েছি অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমানকে পেয়েছি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র তরুণ রাজনীতিবিদ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে পেয়েছি, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে পেয়েছি। এর বাইরেও আর্কাইভে আমাদের অনেক ম্যাটেরিয়াল রয়েছে, যে ম্যাটেরিয়ালগুলো একটু দেখিয়ে আমরা হয়তো একটা তুলনা করার চেষ্টা করব যে এই এবং সেই বাংলাদেশ, অর্থাৎ আজকের এবং সেই 2004 সালের বাংলাদেশ কী ছিল, আমরা কোন জায়গাটিতে এসেছি। সবাইকে শুভেচ্ছা। আমরা বিশেষ করে আমার সহকর্মী রেজওয়ান ফয়েজের একটি প্রতিবেদন যে সেই সময়ে ঘাতকেরা আদালতে যে জবানবন্দি দিয়েছিল আমরা তার ধারাবাহিকতায় তৈরি করেছি, একটু দেখিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের এই সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা তখনও টের পাননি। এরই মধ্যে তাদের সাথে মিশে গেছে বেশ কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত ঠান্ডা মাথার খনি, সঙ্গে তাজা গ্রেনেড। মূল টার্গেট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ওর মধ্যে খবর আসছে যে নাই, এর মধ্যে আপার গাড়িটা আসলো। আমি এখানে দাঁড়ানো দেখে আপার সমস্ত শরীরে, শাড়িতে, মুখে চোখে রক্ত ভরা। একটু পরে শুরু হবে যে হামলা, তার পরিকল্পনা সাজানো হয়েছে অতি গোপনে, সময় নিয়ে, ঠান্ডা মাথায়। যা সফল হলে শুধু আওয়ামী লীগ না, এমনকি বদলে যেতে পারত বাংলাদেশের পুরো রাজনীতিরই গতিপথ। কিন্তু কিভাবে হয়েছিল সেই হামলা? আদালতে দেয়া হামলাকারীদের জবানবন্দি আর অভিযোগপত্র থেকে জানা যায় হামলার একদিন আগে অর্থাৎ 20শে আগস্ট ঘটনাস্থল ও তার আশপাশ খুঁটিয়ে খুঁটিয়ে রেকি করা হয়। দায়িত্ব ছিল হরকাতুল জিহাদের 2 সদস্য আহসানুল্লাহ কাজল ও আবু জান্দালের উপর। সেদিন হোটেল রমনা কিংবা পিরিয়ামিনি মার্কেটের ওপর থেকে সম্ভাব্য ঘটনাস্থলের পুরোটা ভালোভাবে দেখে নেয় তারা। পরদিন 21শে আগস্ট সকাল 10টার মধ্যে হামলা পরিকল্পনার সঙ্গে জড়িতরা জড়ো হয় রাজধানীর মেরুল বাড্ডায় জঙ্গি নেতা মুফতি হান্নানের বাসায়। সেখানে যোগ দেয় আবু তাহের জাফর, হুজির কথিত সামরিক শাখার ডেপুটি চিফ কমান্ডার জাহাঙ্গীর বদর এবং মহানগর আমির আবু তাহের সহ আরও বেশ কয়েকজন। উদ্দেশ্য কারা সরাসরি হামলায় অংশ নেবে তা ঠিক করা। আলোচনার পর হামলার জন্য 12 জনকে বেছে নিয়ে তাদের হাতে তুলে দেয়া হয় 15টি আরজেস গ্রেনেড। তারপরই ঘটনাস্থলের দিকে রওনা হয় খুনিরা। 21শে আগস্ট আসরের নামাজের আগে গোলাপশাহ মাজারের পাশের পার্কের এই মসজিদে জড়ো হয় সেই 12 জন। একটু দূরেই বঙ্গবন্ধু অ্যাভিনিউ। কিছুক্ষণ পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দেয়া আওয়ামী লীগের মিছিলের সঙ্গে মিশে সেখানে গিয়ে উপস্থিত হয় তারা। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাকের উপর পশ্চিমমুখী করে তৈরি করা হয়েছিল সেদিনকার সমাবেশ মঞ্চ। সরাসরি মঞ্চেই যেন গ্রেনেড ছোড়া যায় সেভাবে 12 জন খুনি 3টি দলে ভাগ হয়ে অবস্থান নেয়, প্রতি দলে 4 জন করে। জান্দাল, কাজল, বুলবুল ও লিটনের সমন্বয়ে গড়া প্রথম দলটি অবস্থান নেয় মঞ্চের দক্ষিণ পশ্চিম অংশে। শেখ হাসিনাকে হত্যা করতে মঞ্চে তার উপর গ্রেনেড ছোড়ার মূল দায়িত্ব ছিল তাদের উপর। সবুজ, জাহাঙ্গীর, মাসুদ এবং উজ্জ্বলের দ্বিতীয় দলটি অবস্থান নেয় মঞ্চের পশ্চিম পাশে, আর মুত্তাকি, মুরসালিন, আরিফ হাসান ও ইকবালকে নিয়ে গড়া তৃতীয় দলটি অবস্থান নেয় পশ্চিম উত্তর দিকে। এই 2 দলেরই টার্গেট সমাবেশে আসা নেতাকর্মীরা। বিকেল 5:30টার কাছাকাছি সময়ে শেখ হাসিনা তার বক্তব্য শেষ করতেই প্রথম গ্রেনেডটি ছোড়ে ঘাতক জান্দাল।
এরপর অন্য জঙ্গিরাও গ্রেনেড ছোড়া শুরু করে। একে একে 11টি গ্রেনেড এসে পড়ে সমাবেশের উপর। প্রথম গ্রেনেডটি বিস্ফোরণের পর মঞ্চের সামনের অংশ ফাঁকা হয়ে গেলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মৃত্যু নিশ্চিত করতে সেখানে মাটিতে পড়ে যায় সে। শেষ পর্যন্ত বুলবুলের আর গ্রেনেড ছোড়া হয়নি। পরে ভয় পেয়ে গ্রেনেডটি মাটিতে ফেলে পালিয়ে যায় সে। ধরা পড়ার পর হামলাকারী জাহাঙ্গীর তার জবানবন্দিতে বলেছেন, তার প্রথম গ্রেনেডটি ছোড়ার পর রক্তাক্ত মানুষের চিৎকার আর ছোটাছুটিতে ভয় পেয়ে তিনি আর পরের গ্রেনেডটি ছুটতে পারেননি। হামলা শেষে জঙ্গিরা যার যার মতো পালিয়ে যায়। সম্ভবত তারা ধরেই নিয়েছিল হামলায় শেখ হাসিনার মৃত্যু হয়েছে। তাই তো হামলার পর আহসানুল্লাহ কাজল মোবাইল ফোনে মুফতি হান্নানকে জানিয়ে দেয় অপারেশন সাকসেস। তবে গ্রেনেড হামলা শুরুর পরই মঞ্চে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে রক্ষা করেন শেখ হাসিনাকে। যদিও মঞ্চ থেকে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগ সভাপতিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়েছিল। শেখ হাসিনাকে স্পর্শ করতে না পারলেও সেই বুলেটে প্রাণ হারান তার দেহরক্ষী মাহবুব। ভাগ্যগুণে শেখ হাসিনা সেদিন বেঁচে গেলেও ঘাতকদের গ্রেনেড কেড়ে নেয় 24টি তাজা প্রাণ। আহত চিরতরে পঙ্গু করে দেয় আরো কত শতকে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আমি সাংবাদিক অজয় দাশগুপ্তের কাছে যেতে চাই। অজয় দাশগুপ্ত, বারবার জঙ্গিদের জবানবন্দি পড়ে একেবারে খুঁটিনাটি যে বিষয়গুলো, যে অর্থাৎ 4টি পয়েন্ট অফ ভিউ থেকে, মানে 4টি জায়গা থেকে, একটি পরিকল্পনা ব্যর্থ হলে আরেকটি, আরেকটি হলে আরেকটি, অর্থাৎ কোনো মতেই যেন শেখ হাসিনাকে বাঁচানো না যায় এরকম একটা পরিকল্পনা নিয়েই কিন্তু সেটি হয়েছিল। অজয় দাশগুপ্ত, কি ভয়ঙ্কর সময় বাংলাদেশ পার করে এসেছে, কি যুক্ত করবেন? ওই দিন যারা নিহত হয়েছেন তাদের স্মরণ করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর আহত তো শত শত। আমার মনে আছে ওই দিন আমি সন্ধ্যার সময় ঢাকায় ফিরছিলাম, গাবতলীর কাছাকাছি এসেছি। তখন মোবাইলে খবরটি জানার পরে আমার প্রথম প্রতিক্রিয়াটা হয়েছে একেবারে তাৎক্ষণিক, যে বাংলাদেশ রাষ্ট্র, বাঙালির নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ত দিতে হয়েছে। সেই বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে, দলকে গড়ে তোলার কারণে, মানুষকে আবার সচেতন করার কারণে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে শেষ করা হলো। এটাই একটা, কিন্তু তখন আমি জানি না, কারণ আমাকে বলা হয়েছিল তো সুদক্ষ দল দরকার। আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি, একটা গ্রেনেড বিস্ফোরণ ঘটাতে হলে এটা পিন খুলে নেওয়ার 4 সেকেন্ডের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হয়, না হলে সেটা আত্মঘাতী বোমায় পরিণত হয়ে যায়। এই ধরনের অতি দক্ষ লোকদের একত্র করেছিল। এবং আমার মনে আছে এই ঘটনার পরে জয়নুল আবেদিনকে নিয়ে একটা কমিশন হয়েছিল, তিনি যা রিপোর্ট দিয়েছিলেন সেটা বলেছিল যে বিদেশি শক্তি এটার পিছনে, মানে কত অসভ্যদের দখলে থাকলে দেশ কি হয় সেটার একটা উদাহরণ। আমরা মানে 21শে আগস্ট এলেই আমরা এই ভিডিও ফুটেজগুলো বের করি, এবং তখন তো এটিএন বাংলা ছিল, যে কারণে আমরা পুরো আর্কাইভটা আমরা এই মুহূর্তে, আমি আজকে যখন আমার সহকর্মীদের বলছিলাম যে আমরা জিল্লুর রহমানের অসাধারণ একটা ইন্টারভিউ দেখি, যে যখন তিনি বলছেন যে শুধুমাত্র বাংলাদেশ করার কারণে জাতির পিতাকে হত্যা করা হয়েছে, এবং শেখ হাসিনাকেও এই কারণে, আল্লাহর হস্তে আপনারা মৌলবাদীদের হাতে দেশটা তুলে দিয়েন না। কি দারুণ! আমরা একটু দেখব, এবং দেখে আমাদের সঙ্গে পঙ্কজ আছেন, আমাদের সঙ্গে তরুণ অর্থনীতিবিদ আছেন। আমরা বলছি যে এই এবং সেই বাংলাদেশ কি হতে পারতো আর এখন কি হচ্ছে, নিশ্চয়ই সেই তুলনামূলক একটা চিত্র আমরা শান্তর কাছ থেকে শুনতেই পারবো। কিন্তু আমরা একটু জিল্লুর রহমানের ইন্টারভিউটা একটু দেখে যেতে চাই। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, আমি যথেষ্ট পার্সি করেছি। মানুষ লক্ষ লক্ষ মানুষ দোয়া করতেছে, কাটাকাটি করতেছে। আপনারা যারা আছেন, আমি তো এমন আমার যাওয়ার সময় হয়েছে, যাওয়াটা তার একটু আর্লিয়ার হবে। দেশটা অনেক ত্যাগের বদলে আপনারা এনেছেন। মৌলবাদীদের হাতে এইভাবে দেশটাকে শেষ হতে দেন, এইভাবে শেষ হতে দেন।
আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে তরুণ অর্থনীতিবিদ আছেন, তার কাছে একটু যাব যে আসলে এই যে মুক্তিযুদ্ধের কথা আমরা বারবার বলি, ৭১-এর চেতনা কথাগুলি বলি, একটা চক্র লেগেই আছে যে আপনি ভালো থাকবেন, এদেশের মানুষ ভালো থাকবে, এটা একেবারে তারা কিছুতেই মানবে না। কি যুক্ত করবেন শান্ত? থ্যাংক ইউ। দেখেন, আমি কি বলবো, আসলে ওই দিন আমি ভারতে ছিলাম এবং ঘটনাটি বোম্বেতে ছিলাম, এবং ঘটনাটি দেখে আমি তখন ফার্স্ট টিভিতে দেখার পর ফার্স্ট ফোন কলটা করি আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সাহেবের বাসায়। তার ছোট ছেলের সাথে কথা হয়, ব্যারিস্টার নাইম, এবং জানার চেষ্টা করি আসলে যে কে বেঁচে আছে, কার কি শারীরিক অবস্থা। দেখেন, এই ঘটনাটির পিছনে আপনি যেটা প্রথমে বললেন, যে এটা তো একটা র্যান্ডম ইভেন্ট নয়, এটা একটা স্টেট স্পন্সর্ড ইভেন্ট। এখানে একটা প্ল্যানিং ছিল, এখানে একটা লজিস্টিক্যাল সাপোর্ট ছিল রাষ্ট্রের, এখানে এক্সিকিউট করেছে রাষ্ট্র। এবং 15ই আগস্ট এবং 21শে আগস্টের মধ্যে একটা মারাত্মক মিল আছে। যেভাবে 15ই আগস্টের পিছনে বঙ্গবন্ধু খুনিরা জড়িত, নূর সেই 21শে আগস্টের সাথেও জড়িত, আবার জিয়া পরিবার জড়িত, আবার আপনি দেখেন ফান্ডামেন্টালিস্ট এলিমেন্ট মুফতি হান্নান জড়িত, এবং জামাত ইসলাম মুজাহিদ। এই যে 3-4টা শক্তি যেটার সমন্বয় 15ই আগস্টে আমরা দেখেছি, সেই সমন্বয়টা কিন্তু আমরা 21শে আগস্টেও দেখেছি। এটার কারণেই আপনার বুঝতে হবে যে এই শক্তিগুলির মিলন হয়েছে শুধু বঙ্গবন্ধু কন্যা বা বঙ্গবন্ধু পরিবারকে মারার জন্য নয়। এটা ওই যে ফান্ডামেন্টাল প্রশ্নটা, যে এই জাতির ক্যারেক্টারটা কি হবে, এই জাতির পলিটিক্যাল সোশ্যাল ক্যারেক্টারটা কি হবে, সেই ক্যারেক্টারটাকে হত্যা করতে হলে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করতে হবে। এবং সেই উদ্দেশ্যে বারবার, সেটা 15ই আগস্ট হোক, সেটা 21শে আগস্ট হোক, বারবার এই আক্রমণগুলি হয়েছে। আমরা আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে অনেক সময় গণতন্ত্র নিয়ে কথা বলি, আমরা অ্যাসপিরেশনাল পলিটিক্যাল কথাবার্তা বলি, যে কেন একটা মিলমিশে অন্য দেশের মতন রিপাবলিকান পার্টি, ডেমোক্র্যাট পার্টি, কনজারভেটিভ পার্টি, লেবার পার্টির মতন আমরা আমাদের দেশের গণতন্ত্রটাকে দাঁড়া করাতে পারছি না। এটা না পারার পিছনে একটা মাত্রই কারণ, যে বিএনপি এবং জামাত ইসলাম একটা অস্বাভাবিক রাজনৈতিক দল। এটা কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়। এটাকে নর্মাল পলিটিক্যাল পার্টির সাথে সরলীকরণ করলে মিলালে হবে না। অন্যান্য দেশেও সাম্প্রদায়িক শক্তি থাকে, অসাম্প্রদায়িক শক্তি থাকে, ভারতে এখন আছে, অন্যান্য দেশেও আছে। বাট আমাদের দেশের পার্থক্যটা হচ্ছে যে যারা এই দেশের সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক পলিটিক্যাল ক্যারেক্টারের সাথে একমত হতে পারছেন না, যারা প্রগতিশীল আদর্শের সাথে একমত হতে পারছেন না, যে স্পেসিফাইড পলিটিক্যাল প্রিন্সিপালের উপরে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেটাকে যারা মানতে পারছেন না, তারা বারবার হত্যার রাজনীতিটাকে বেছে নিয়েছে। জি, আমি আসবো আপনার কাছে। আমি বারবার বলছিলাম, আজকে সকালে আমি সেই ঘাতকদের যে আদালতের জবানবন্দি সেগুলো পড়ছিলাম, সেখানে আবু জান্দাল বলছেন যে আমাকে বলা হয়েছিল এই কাজে যদি আমি কামিয়াব হই, শব্দটি খেয়াল করবেন, তাহলে আমাকে কানাডার নাগরিকত্ব দেয়া হবে, অর্থাৎ সকল খুনিরা যেন কানাডায় থাকবে। এবং যে পরিমাণ আর্থিক প্রলোভনের সংখ্যাটঙ্কাও কিন্তু সেখানে দেয়া আছে। অর্থাৎ এই যে মানুষকে এইভাবে, যদিও এরা বিপদগামী এবং এই ধরনের জঙ্গিবাদ তারা লালন করেন সেটি তো বটেই, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে তাদেরকে টেলিফোন করে যখন বলা হয় যে তাদের বিদেশে নাগরিকত্ব নিশ্চিত, মোটা অঙ্কের টাকা নিশ্চিত, তখন আর বুঝতে বাকি থাকে না যে দুর্নীতি ছাড়া সেই দলটি যারা এই কাজটি করেছে তাদের কি আর কোনো কিছু করার যোগ্যতা আছে? আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে সেটি বলার চেষ্টা করেছিলেন, আমরা সেখানে যাব। আমি এই বিষয়গুলো একটু শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন, আপনার কাছে একটু পরে আসছি। আমাদের সঙ্গে পঙ্কজ দেবনাথ আছেন। পঙ্কজ দেবনাথ, সেদিন তো আপনি ছিলেন, আহত হয়েছিলেন এবং সেটি সবসময় আমরা জানি, কিন্তু আপনি কি একটি উদাহরণ দিতে পারবেন যে পৃথিবীর ইতিহাসে সেই রাজনৈতিক দল যেটি মুক্তিযুদ্ধ করেছে তার নেতাকে মানব বর্ম করে দলের কর্মীরা বাঁচায়, মানে সেই উদাহরণ আরেকটি কি আছে কোথাও? কি জবাব দিবেন? হ্যাঁ, আনমিউট করতে হবে পঙ্কজ, তারপর আপনি প্রশ্নের উত্তর দিবেন। আপনাকে ধন্যবাদ আমাকে আজকের একটি শোকাবহ দিনে ভার্চুয়ালি কানেক্ট করার জন্য।
এমনিতেই আগস্ট মাস শুকাবহ, আগস্টের মধ্যে 21শে আগস্ট আমরা যে ফুটেজ গুলো দেখছিলাম এটিএনে, আসলে একেবারেই মন খারাপ করার মতো অবস্থা। তারপরেও মানুষের জন্যই করবেন, সেই জন্যই বঙ্গবন্ধু কন্যাকে হয়তো পরম করুণাময় বারবার বাঁচিয়ে রাখেন। আমাদের দায়িত্ব একজন কর্মী হিসেবে প্রিয় নেত্রী জীবন রক্ষা করা। সেদিন 24 জন জীবন দিয়েছেন, 5 শতাধিক নেতাকর্মী মারাত্মক আহত হয়েছেন এবং আরো প্রায় 5 শতাধিক নেতাকর্মী কম বেশি আহত হয়েছেন যারা প্রকাশিত তালিকাভুক্ত হননি। আমরা স্যালুট জানাই সেই আহত এবং যারা শহীদ সেই পরিবারের মানুষগুলোকে, যারা নিজের জীবন বিপন্ন করে নিজের জীবন দিয়ে প্রিয় নেত্রী জীবনকে রক্ষা করেছেন। আপনি দেখবেন আমাদের নেতা হানিফ ভাই, সাবেক মেয়র, তিনি কিন্তু অকালে চলে গেলেন শুধুমাত্র মাথায় স্প্লিন্টার, তার স্ট্রোক করেছেন। তাকে যদি সিটি স্ক্যান করতে, আমরা এমআরআই করতে পারতাম, আমাদের শরীরে যাতে ফরেন মেটালিক বডি আছে, স্প্লিন্টার রয়েছে বা পিলেটস রয়েছে, আমরা কিন্তু মারাত্মক অসুস্থ হলে আমরা এমআরআই করাতে পারবেন না, কারণ ম্যাগনেটিক চ্যানেল দিয়ে আমাদেরকে পাস করাতে পারবেন না, কারণ আমাদের শরীরের মধ্যে সেই ফরেন মেটালিক বডিটা রয়েছে। যারা ওই দিন গ্রেনেড হামলায় আহত হয়েছে, আমাদের শরীরের মধ্যে এই যে ফরেন মেটালিক বডি মঞ্চে আবার বক্তৃতা প্রায় শেষ, আবার বক্তৃতা শেষ করে গাড়িতে উঠবেন, যে উঠবেন আমরা সিলভার কালার জিপ বলি, আমরা ঘিরে রেখেছি, কারণ আপা গাড়িতে বসবেন, সেই গাড়ি করে আমরা হেঁটে হেঁটে 32 মতো গিয়ে শেষ করব। এবং আপা বক্তৃতা শেষ করে আমি লিড স্লোগান ধরেছি। আমরা তো যারা আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ করি, সেগুলি করি, আমাদের ফার্স্ট স্লোগান জয় বাংলা, আমরা তাই দিয়েছি। কিন্তু ফার্স্ট স্লোগান দেওয়ার পর আপার নামছেন না, তাকিয়ে দেখি আমাদের ফটো সাংবাদিক গুরকি এবং আলম ভাই ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক, আপনাদের এটিএন জাকিরও কিন্তু মারাত্মক আহত হয়েছে, মাথায় স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। আমাদের চ্যানেলের খোকন, মাননীয় প্রধানমন্ত্রী ডিপিএস বা সাংবাদিক ফটো সাংবাদিক অনেকে কিন্তু আহত হয়েছেন। সেই ওরা বলে আপা ছবি পাইনি। এই যে মুহূর্তের ভগ্নাংশ সময়টুকু আপনি যদি মিলিয়ে দেখেন, হয়তো সেকেন্ড গ্রেনেডটা বুলবুল জাহাঙ্গীর বাস করতে পারেনি, কিন্তু ফার্স্ট গ্রেনেডই কিন্তু আপা পড়ে যাওয়ার কথা। কারণ যদি ফটো সাংবাদিকরা আপাকে থামাতে না পারতেন বা আপা যদি না থামতেন, তাহলে কিন্তু যেই জায়গাটায় আইবি রহমান পড়ে গেছেন ঠিক সেই গোড়াটায়, ওইখানটায় কিন্তু আপা থাকার কথা। আপনি সময়টা বিবেচনা করেন, দেখেন কত কৌশলী। আপনি যদি ওই সময়টায় ফটো সাংবাদিক বন্ধুরা আপাকে থামাতে না পারতেন, সরি মাননীয় প্রধানমন্ত্রী আপা বলছিলেন, এটা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে রাখতে, মাননীয় প্রধানমন্ত্রী এখন তিনি আপাকে থামাতে না পারতেন, আপা যেই জায়গায় থাকার কথা, আইবি রহমান মিটিং শেষ করে ওইখানে আমরা ঠিক সেই পাশেই, তো এই অল্প 3-4 হাত ডিস্টেন্স আমরা সব দাঁড়ানো। সাহিদ খোকন ছিলেন, আমাদের নির্মল রঞ্জন গোস্বামী তিনি ছিলেন, আফজল বাবু সাহেব, তারপরে আমাদের আওলাদ ভাই, রহমান ভাই আওয়ামী লীগের নেতা, সিনিয়ররা কিন্তু মঞ্চে, কাদের বেও ছিলেন, কতক্ষণ সিঁড়ি উপরে কাদের বেও ছিলেন। আমি এইভাবে বলছি, মাননীয় মন্ত্রী তিনি সুরঞ্জিত দা, আমু ভাই, তোফা, রাজ্জাক ভাই, জলিল বলে রাখি যে আসলে তার মানে তো পুরো আওয়ামী লীগই সেখানে, এবং পুরো আওয়ামী লীগই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার একটা বিষয় ছিল। এবং আমরা যে কথা বলছি যে ঘাতক আরিফ তার জবানবন্দিতে একটা আক্ষেপ যে ভাই এত কষ্ট করলাম কিন্তু করতে পারলাম না, এই ধরনের একটা আক্ষেপ, মানে কতটা নৃশংস এবং অমানবিক হতে পারে যে এই ঘাতকগুলো, এবং এই জবানবন্দিতে কিন্তু তারা এই জিনিসগুলো লিখেছে। আমরা সেগুলো একটু দেখাবো, একটু শুনবো, এবং আমি একেবারে ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচে ছোট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি, এবং আমরা আজকে যে শিরোনাম রেখেছি এই এবং সেই বাংলাদেশ, আমাদের সঙ্গে শামসুদ্দিন চৌধুরী মানিক স্যার আছেন। স্যার, একেবারে আজকের আমরা যে শিরোনাম এই এবং সেই বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে এই হামলার সঙ্গে তারেক রহমান জড়িত, খালেদা জিয়া জড়িত, এবং সেটি যে ঘাতকদের জবানবন্দি আমরা দেখেছি, মুফতি হান্নান থেকে শুরু করে আবু জান্দাল, আরিফ, কাজল, প্রত্যেকেই কিন্তু এই কথাগুলো স্বীকার করেছে। আপনি কি বলবেন মানিক স্যার? দেখুন, আমার সুযোগ হয়েছে এই মামলার রায়, সাক্ষীদের জবানবন্দি, সমস্ত কিছু দেখার। সেই
রায় এবং সাক্ষীদের জবানবন্দি থেকে যে জিনিসটা অত্যন্ত স্পষ্ট হয়ে এসছে যে নিশ্চিতভাবে এই হত্যাকাণ্ডে খালেদা জিয়া মাস্টারমাইন্ড ছিলেন। আমি এই জন্য বলছি কথাটি যে আদালত যে রায় দিয়েছে সেটি হলো এর মুখ্য পরিকল্পনাকারী ছিল তারেক জিয়া এবং সমস্ত ষড়যন্ত্রই রচিত হয়েছে হাওয়া ভবনে, কিছুটা হয়েছে মন্ত্রী পিন্টুর বাড়িতে এবং কিছুটা হয়েছে হারিস চৌধুরীর বাড়িতে। এখন হারিস চৌধুরী ছিল খালেদা জিয়ার সচিব, তার রাজনৈতিক সচিব, সে ইনভলভ ছিল। ডিজিএফআই রাজ্জাকুল হায়দার ইনভলভ ছিল, এনএসআই আব্দুর রহিম ইনভলভ ছিল। তিনজন মন্ত্রী বাবর, পিন্টু, এমপি তাজউদ্দিন, এমপি কায়কোবাদ ইনভলভ ছিল। এখানে যেহেতু ষড়যন্ত্রটি তারেক জিয়ার নেতৃত্বে হওয়া ভবনে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে খালেদা জিয়া এটি জানতেন না। তদুপরি তার যে সচিব, সেক্রেটারি হারিস চৌধুরী, উনি ইনভলভ ছিলেন। তো উনি যখন ইনভলভ ছিলেন এবং ডিজিএফআই প্রধান এবং এনএসআই প্রধান যখন ইনভলভ ছিলেন, তখন অন্য কোনো কনক্লুশন টানার তো কোনো সুযোগ নেই। এই জন্য দেখুন, আমরা জানি যে ডিজিএফআই এবং এনএসআই প্রধান প্রতিদিনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, রুটিন ভাবে দেখা করতেই হয়, এটা নিয়ম। যেখানে ডিজিএফআই প্রধান ছিল, তাকে সাজা দেওয়া হয়েছে, সেখানে আদালতের রায় বলা হয়েছে, সেখানে তো অন্য কোনো কনক্লুশনে আসা যায় না। তদুপরি আরেকটি ঘটনা, হত্যাকাণ্ড, এই গ্রেনেড হামলার পরের দিনই তাজউদ্দিন, পিন্টুর ভাই, একজন সংসদ সদস্য, তাকে তড়িঘড়ি করে পাকিস্তানে পাঠিয়ে দিলেন খালেদা জিয়া নিজে। এবং খালেদা জিয়াকে যখন পরামর্শ দেওয়া হলো এটা ঠিক হবে না, খালেদা জিয়া তখন বলেছিলেন কি ঠিক হবে আর কি ঠিক হবে না সেটা আমি জানি। জি শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিক, এই তাজউদ্দিন যিনি 21শে আগস্ট গ্রেনেড গুলো পাকিস্তান থেকে সংগ্রহ করেছেন এবং পরবর্তীতে আদালতেও সেটি নানা পর্যায়ে দালিলিক প্রমাণ সেগুলো হয়েছে এবং মুফতি হান্নানও সেগুলি স্বীকার করেছেন। আমাদের হাতে মুফতি হান্নানের জবানবন্দির কিছুটা অংশ আমরা একটু শোনাতে চাই, তারপর আমাদের সঙ্গে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, তার কাছে আমরা একটু যাব। 14 তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া ভবনে, সে হাওয়া ভবনে বিভিন্ন আলোচনা হয়। ওই হাওয়া ভবনে মিটিং এ শরিক ছিল তারেক জিয়া, আলী হাসান মুজাহিদ সাহেব। শেখ হাসিনা এই দেশে অরাজকতা সৃষ্টি করতেছে, রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার, নচেত তাকে এই দেশ থেকে চিরবিদায় করে দরকার, তাকে শেষ করে দেওয়ার দরকার। বাবর সাহেব বললেন যে হ্যাঁ আমার কাছে গ্রেনেড আছে, যেটা আপনি অবশ্যই জানছেন কিনা জানি না, আছে। এই গ্রেনেডও ব্যবহার করা যেতে পারে। দুইটা গাড়ি আসে, দুইটা গাড়িতে আপনার কালো রঙের এবং পাজার গাড়ি আসে। একটা প্রথম যে গাড়ি থেকে আসে ভিতর গেটে ঢোকে, তখন ওই গেট থেকে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব উনি প্রথম নামে, এরপর একজন লোক নামে, এরপর দ্বিতীয় গাড়ি থেকে 3 জন লোক নামে পরপর নামে। পরপর তারা ভিতরে বৈঠক করে, বৈঠক করার পরে আমরা যেগুলো ছিলাম ওদের সাথে বসি, ওনাদের পরিচয় হয়। ওই পর্ব আলোচনা করে উনি বলেন যে আমি যে গতকালে বলছিলাম যে গ্রেনেড দেওয়ার কথা, সেই গ্রেনেডগুলো নিয়ে আসছি এবং গ্রেনেডের কথা বলছেন মুফতি হান্নান। এবং হামলার দিন সকালবেলা এবং বেশ কিছু ছোট অস্ত্র সেই ঘটনাস্থলের কাছাকাছি যে ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালক তিনি কিন্তু সরবরাহ করে, অর্থাৎ রাষ্ট্রীয় মদদে সকল দিক চূড়ান্ত করে এই হামলা যেন বাংলাদেশ পেছন ফিরে চলে যায়, অর্থাৎ সেই পাকিস্তানি কায়দায় পাকিস্তান যাত্রা করে। জাহাঙ্গীর, এই ঘটনা থেকে আমরা যেমনটা পঙ্কজকে যে কথা বলেছিলাম যে বিশ্বের ইতিহাসে এইরকম নৃশংসর ইতিহাসও আছে, আবার আওয়ামী লীগ একটি দল, সেই দলের দেশপ্রেমিকও আছে, কর্মীদের কথা বলছি যারা মানব বর্ম তৈরি করে
প্রধানমন্ত্রীকে রক্ষা করেছেন, আজকের প্রধানমন্ত্রীকে। এই যে বিষয়গুলো, এটিও কিন্তু রাজনীতির অনেক সাহসের একটা পরিচয় এই প্রজন্মের কাছে আসে। কি উত্তর দিবেন আপনি, জাহাঙ্গীর? আজকে 15ই আগস্ট মানে আমাদের জাতীয় শোক দিবস, এটা চলছে আগস্ট মাস। 21শে আগস্ট ভয়াবহ দৃশ্য আমরা যারা আজকে আলোচনা করছি সবাই সেটা বাস্তবেও দেখেছি। আর যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতি যেই কথাটা বললো, আমি তার সাথে একমত। আর বিশেষ করে যেটা রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে, এতে 1%ও এটা অন্যদিকে যাবে না। কারণ 100%ই একটা সরকার যখন প্রধান থাকে, প্রধানমন্ত্রী থাকে, রাষ্ট্রপতি থাকে, তার স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রীর সন্তান যখন তারেক জিয়া বসে এই খুনের সম্পূর্ণ ম্যাপিং করে, তারা দেশি বিদেশি একসাথে মিলে যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, তারা কিন্তু একটা টিম করে এই কাজটি করেছে। আজকে দেখেন, আমি যারা বিএমপি করে তাদেরকে বলতে চাই, তাদের যে যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি তো ফুল মন্ত্রী ছিলেন না, কিন্তু সে আজকে জেলে। পিন্টু সাহেব, উনি উপমন্ত্রী ছিলেন, তাদের ফুল মন্ত্রী ছিল আরো 45 জন, কিন্তু 50 জন মন্ত্রীর মধ্যে অর্ধেক ফুল মন্ত্রী ছিল। অন্য মন্ত্রীরা কিন্তু দেশে আছে, পিন্টু সাহেব কিন্তু আজকে জেলে। আজকে দেখেন হারিস চৌধুরী পৃথিবীর কোন দেশে আছে কিন্তু এখন নাই, তাদের কিন্তু অনেক স্থায়ী কমিটির সদস্য, ওদের মহাসচিবরা সবাই বাংলাদেশে আছে। এবং আপনি দেখেন কাইকুবাদ, উনিও খুব বিএনপির 1 নম্বর সিরিয়ালের নেতা ছিল না, উনিও কিন্তু আজকে দেখা যায় পৃথিবীর কোন দেশে আছে, নিজ দায়িত্বে কিন্তু তারা পালিয়েছে। কারণ তারা যে প্রধানমন্ত্রীর মানে ও তৎকালীন খালেদা জিয়া এবং তার সন্তান তারেক জিয়ারা, তারা ভেবেছে যদি এখানে প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যিনি আওয়ামী লীগের সভাপতি, তাকে যদি এখানে শেষ না করা যায় বা আওয়ামী লীগকে যদি শেষ না করা যায়, তাহলে তারা যে রাষ্ট্রীয়ভাবে যেই সব জিনিস লুটপাট করেছে, অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা এবং ধর্মীয়, এই সবকিছু মিলে যে বিএনপি এবং তাদের ওই সময়ের 4 দলীয় জোট, জামাত সহ তারা যেভাবে দেশের লুটপাট করেছে, তারা একমাত্র বুঝেছিল আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমাদের প্রধানমন্ত্রীকে কিভাবে শেষ করা যায়। সেই হিসাবে তারা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে কিন্তু এই জ্ঞানের হামলা করেছে। কি নাটক তারা সাজিয়েছে, জজ মিয়াকে দিয়ে তারা সাক্ষী বানিয়েছে বা চার্জশিট দিয়েছে। এই যে একটা রাষ্ট্রীয়ভাবে ডিজিএফআই, এনএসআই এইসব প্রদান দিয়ে, যেখানে শত শত পুলিশ গার্ড ছিল, একজন আসামিও কিন্তু সেই সময় ধরে না। অবাক হয়েছি, তারা কিন্তু অনেক মিডিয়াতে বলেছে আওয়ামী লীগ এবং আজকের আমাদের নেত্রীকে বলেছে তার ম্যানিটি ব্যাগে করে সে গ্রেনেড নিয়েছে। এইসব জিনিস কিন্তু বিভিন্ন টিভিতে এবং পত্র পত্রিকায় কিন্তু ওই সময় তারা বলেছে, তারা ব্যঙ্গ করেছে। যেখানে একজন জাতির পিতার মেয়ে, একজন বিরোধী দলের নেতা ওই সময়, তাকে হত্যা করার জন্য যেখানে 24টা লাশ হয়েছে, শত শত মানুষ এখানে আহত হয়েছে। মানুষের একটা কারবালার মাঠ জীবিত অবস্থা আমরা দেখেছি। সেদিন আমারও ছিল, আমি ওই মিটিং এ গিয়েছিলাম, কিন্তু হয়তো ওই সামনের সারিতে ছিলাম না, কিন্তু পিছনে ছিলাম। কিন্তু এই দৃশ্য দেখে কিন্তু নিজের অবাক হয়ে গেছি। এই ধরনের একটা রাষ্ট্রীয়ভাবে ধরনের ঘটনা ঘটাতে পারে, সেটা কিন্তু আমাদের আজকে যারা তরুণ প্রজন্ম আছে তারা কিন্তু সেটা দেখেছে। সেটার কারণে কিন্তু 2008 সালে আওয়ামী লীগ কিন্তু জয়লাভ করানোর জন্য আসবো আপনার কাছে। আপনি জজ মিয়ার কথা বলছিলেন এবং এই 21শে আগস্ট এলেই জজ মিয়ার প্রায় 70 মিনিটের একটা ইন্টারভিউ আমাদের হাতে, একটি নিউজের হাতে আসে এবং আমি প্রায়শই এটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি যে সেই সময়ে রাষ্ট্রের মদত কত জঘন্য কাজ করতে পারে। জজ মিয়ার আমরা একটু কিছুটা অংশ দেখে অজয় দাশগুপ্তের কাছে যাব। শিখিনা তো আছি, আমি বলতে চাই লেখতেছে, আবার মাঝে মধ্যে যেটা আমি ভুলে যাই তখন এসপি, তারপরে এসপি মনে করে দেয় জসি কথাটা বলস না, এটা বল। ম্যাজিস্ট্রেটের কাছে আপনি 10 মিনিট 20 মিনিট পর পর একটা কথা ফোন আইতে আসে, কে বা কাহারা কথা এটা আমি বলতে পারি না। তখন ম্যাজিস্ট্রেট খালি ফোন রিসিভ করতেছে আর বলতেছে স্যার হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। আমরা তোর উপরে যেমন সব চাপাই দিচ্ছি, আমরা তোরে বাঁচে হয়ে দিব। মাসে মাসে টাকা দিত 2000 2500 টাকা করে। আম্মা এই তো আমার সাথে দেখা করতে, তখন টাকা দিয়ে আমার কাছে লইয়া যাইতো তারা। অজয় দাশগুপ্ত, মানে আর কি বাকি থাকলো, মানে কি বলবেন? বাকি থাকলো যেটা সে সময়ের ঘটনাবলী দেখেন, যে আগস্টের 21 তারিখের পরে কিন্তু 1-2 দিন পরেই আমরা তো জজ মিয়ারটা বলি, কিন্তু তারেক জিয়া শেখ হাসিনার কাছে শোক বার্তা পাঠিয়ে, এবং সেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা পঙ্কজদার মনে থাকার কথা ঘটনাটা বিরুদ্ধে সেই একটা প্রহসন কিন্তু করেছিল যে এতই ব্যথিত তারা যে শোক বার্তা নিয়ে হাজির হয়েছে গাড়িতে, কিন্তু
আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা ওখানে ধানমন্ডির সুধা সদন আশপাশের এলাকায় মিছিল করে সেই গাড়ি ফেরত পাঠিয়েছে, এবং সেটা নিয়েও যেমন বলছিল যে আওয়ামী লীগ নেতাদের ভ্যানিটি ব্যাগে, মতিয়া চৌধুরীর ভ্যানিটি ব্যাগে এসেছে, পোস্টার সারা দেশে কিন্তু দিয়েছে। আমরা শুধু জজ মিয়ার কথা বলি, কিন্তু আওয়ামী লীগের যেসব নেতা ওই দিন জনসভায় উপস্থিত ছিল না, নানা কারণেই থাকে না, বিশেষ করে মঞ্চে সবাই তো আর কি একটা ট্রাকে হাজির হতে পারে না, তখন পোস্টার ছাপালো যমুক নেতাকে মঞ্চে দেখা যায় না কেন, তার মানে তিনি ওখানে উপস্থিত ছিলেন। জজ মিয়ার আগে কিন্তু এইটা একটা অধ্যায়। আর একটা হচ্ছে ঘটনার পরে এই একজন বিচারপতি, সেইটা কিন্তু তিনি বিচার রিপোর্ট তৈরি করেছেন এবং একটা পুরো একেবারেই মানে বানোয়াট মিথ্যা, এবং বাংলাদেশের আইন আদালতে কিন্তু এই পর্যায়ের লোক থাকে, মানিক সাহেব, শামসুদ্দিন মানিক আছেন, যে দুর্ভাগ্যজনক কিন্তু যে এতটা মিথ্যাচার একজন হাইকোর্টের বিচার কার্যে নিযুক্ত থেকে করতে পারেন। কাজে ঘটনাটা শুধু জজ মিয়ার নাটক ধরলে হবে না, আরো বহুভাবে কিন্তু এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। আমার মনে আছে আমি একটি পত্রিকায় তখন একটা সম্পাদকীয় লিখতে গিয়ে লিখেছিলাম যে এটা নিশ্চিত করেই বলা যায় যে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের গোটা নেতৃত্বকে হত্যা করার জন্য এই হামলা। দেখা গেল যে একজন এই লাইনটা কেটে দিলেন, অর্থাৎ নানা জায়গায় কিন্তু তাদের তৎপরতা ছিল। একটি পত্রিকায় এই ঘটনার পরেই পুরো পৃষ্ঠা জুড়ে একজনের একেবারেই মানে অচেনা এক লোকের লেখা একটা আসলো এবং বলা হলো যে এটা অবশ্যই ছাপতে হবে, একটা বড় বহুল প্রচারিত পত্রিকায়, যে এইটা পুরোটা ছাপতে হবে, একটা শব্দ বাদ দেওয়া যাবে না, কারণ এটা বিশেষ জায়গা থেকে এসেছে। অর্থাৎ চক্রান্তগুলো কিন্তু অনেক জায়গা ছিল। জজ মিয়া তার অতি ক্ষুদ্র। ডক্টর আশিকুর রহমান আছেন, তার কাছে যাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার যে ভার্চুয়াল বক্তৃতা দিয়েছেন সেখানে কিন্তু অনেক কিছু বলেছেন, যে কথাগুলো বারবার গণমাধ্যমে আসা উচিত। আমরা হয়তো শিরোনাম সেটি করেছি যে 21শে আগস্ট হামলায় খালেদা জিয়া এবং তারেক রহমান জড়িত, সেটি আজকে তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন। এবং প্রত্যেকটি ঘাতকের যে জবানবন্দি, সেখানে কিন্তু কেউ আক্ষেপ করে, কেউ দম্ভ করে, আবার কেউ করুণার সুরে কিন্তু এই ঘাতকেরা বলেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আজকের ভাষণের কিছুটা অংশ একটু শুনে শান্ত আপনার কাছ থেকে মন্তব্য শুনব। 2001-এ এক গভীর চক্রান্ত করে আমাদেরকে ক্ষমতা আসতে দেয়নি, আমরা যে ভোট পাইনি তা নয়, কিন্তু সেখানে একটা বিরাট ষড়যন্ত্র ছিল। আর তারপরে 2004 সালে এই হত্যাকাণ্ড ঘটাবার চেষ্টা, এটা কেন? আমি আমাদের নেতা কর্মীদের এবং দেশবাসীকে একটু স্মরণ করাতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়, বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়, এবং চক্রান্তের সাথে খন্দকার মোস্তাক যেমন জড়িত, সেই সাথে জিয়াউর রহমান এবং তারাও জড়িত। জিয়াউর রহমান জড়িত এই কারণে যে খন্দকার মোস্তাক অবৈধভাবে ক্ষমতা যখন দখল করে, জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করে, আবার জিয়াউর রহমানই সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। এবং বঙ্গবন্ধু যে হত্যাকারীরা, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে, একটা পরিবারকে হত্যা করেছে, রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে, তাদেরকেই বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, পুরস্কৃত করে। এবং তাদের সাথে জিয়াউর রহমানের যে ঘনিষ্ঠতা ছিল, সেটা তো কর্নেল খুনি, কর্নেল রশিদ, কর্নেল ফারুক, তাদের বিবিসি ইন্টারভিউতে খুব স্পষ্ট ভাবে তারা বলেছে। এবং তার পরবর্তীতে জিয়াউর রহমান যে তাদের সাথে একটা যোগাযোগ এবং তাদের সঙ্গে যে সম্পূর্ণ সম্পর্ক ছিল, এটা তো আজকে দিবালোকের মধ্যে স্পষ্ট। আর তারই স্ত্রী খালেদা জিয়া, সে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় পরবর্তী এসেই এই 21শে আগস্ট গ্রেনেড হামলা ঘটায়। এবং এর সঙ্গে তার ছেলে তারেক রহমান যে জড়িত, সেটা তো ওই যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদেরই তো কথায় বের হয়ে এসেছে যে তারা কোথায় মিটিং করেছে, কিভাবে এই ষড়যন্ত্র করেছে। ডক্টর আশিকুর রহমান, আজকের বাংলাদেশের সেই ঘাতক দলটি যখন সংবাদ সম্মেলন করে বলে যে এটি একটি রাজনৈতিক মামলা এবং এটি রাজনৈতিক ঘটনা,
তখন কি মনে হয় না যে আসলে কোনো দিনই এদের লজ্জা হবে না, বরঞ্চ তারা তাদের যেটি টার্গেট সেটি ফুলফিল করবেই? আশিকুর রহমান। আমি তো আপনাকে ওই জন্যই বলি যে আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে প্রত্যেকটা দেশে একটা রাজনৈতিক দল থাকে, বিরোধী মতের দল থাকে। আমাদের হচ্ছে দুর্ভাগ্যটা যে বিএনপি জামাতকে আমরা একটা স্বাভাবিক রাজনৈতিক দলের মর্যাদা দিয়েছি। বিএনপি এবং জামাত কখনোই স্বাভাবিক একটা রাজনৈতিক দলের মর্যাদা পেতে পারে না। তাদের যে ইতিহাস দেখেন, বঙ্গবন্ধু হত্যাটা হয়েছিল একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে, কোল্ড ওয়ার পলিটিক্সে। তখন চিলির আলভাদোর সালেন্দেকে হত্যা করা হয়েছে, করে পিনোশেকে, সাম্রাজ্যবাদীরা পিনোশেকে ক্ষমতায় এনেছেন। আমাদের দেশে বঙ্গবন্ধুকে হত্যা করে সাম্রাজ্যবাদীরা জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছেন। মোশতাক 15ই আগস্টে প্রেসিডেন্ট হন, 24শে আগস্টে জিয়াউর রহমানকে আর্মি চিফ বানান। এবং সেই দিন বঙ্গবন্ধুর খুনি নূর, যে 15ই আগস্টে জড়িত ছিল, কি ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেই নূরকে 21শে আগস্টের মিটিং এ আপনি যদি মুফতি হান্নানের পুরো ইন্টারভিউটা দেখাতেন, সেখানে সে বলেছে যে নূর সেইখানে পরিকল্পনাটা দিয়েছিল যে আমরা কোথায় কোথায় অ্যাটাক করতে পারি। এক হচ্ছে আমরা শেখ বঙ্গবন্ধু কন্যার বাসায় অ্যাটাক করতে পারি, 2 হচ্ছে তিনি A to B তে যাওয়ার সময় তার গাড়ির উপরে অ্যাটাক করতে পারি, আর 3 নম্বর হচ্ছে তিনি কোথাও মিটিং করছে আমরা সেইখানে অ্যাটাক করতে পারি। এই পরিকল্পনাটা কিন্তু দিয়েছিল ওই খুনি নূর, যার বক্তব্য মুফতি হান্নানের বক্তব্যে পাওয়া যায়। আসলে আমি একটু স্মৃতিচারণ করতে চাই, সৈয়দ আশরাফ সাহেবের একটা বক্তব্য আছে, প্রায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তিনি সুন্দর করে বলেছিলেন যে আওয়ামী লীগ আসলে শহীদের রক্তের সন্তানদের অনুভূতির দল। ওই সময় বঙ্গবন্ধু কন্যাকে মারার চেষ্টা করা হয়েছে, আইভি রহমান মারা গিয়েছেন, কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে, আসানুল্লাহ মাস্টারকে হত্যা করে হয়েছে, অনেকগুলি প্রগতিশীল চিন্তাবিদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আপনি যদি 2001 থেকে 2006 দেখেন, এটাকে কোনো স্বাভাবিক পিরিয়ড হিসেবে আপনি ধরতে পারবেন না। আমাদের দেশের যেই, আমি বারবার বলি, যেভাবে আমেরিকান পলিটিক্যাল ফিলসফি একটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল, বাংলাদেশ একটা স্পেসিফাইড প্রিন্সিপালের উপরে স্বাধীনতা যুদ্ধ করেছে। সেই স্পেসিফাইড প্রিন্সিপাল, একদম লিখিত প্রিন্সিপাল, ধর্ম নিরপেক্ষ, প্রগতিশীল, সামাজিক সাম্য, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, এই 4টা পিলারকে ধ্বংস করার জন্য তারা বেছে নিয়েছে বঙ্গবন্ধু পরিবার। কারণ তারা মনে করছিল, বা এখনো তারা মনে করে, যে বঙ্গবন্ধু পরিবারই হচ্ছে ভ্যানগার্ড অফ দোজ আমাদের যে স্বাধীনতার যে চিন্তা বা আদর্শ। তো আমি ওই আশরাফ সাহেবের ওই কথাটাই যেতে চাই যে আসলে আওয়ামী লীগই শহীদের রক্তের অনুভূতির একটি রাজনীতির দল। আমাদের এটা জাতীয় দুর্ভাগ্য যে প্রত্যেকটা দেশে একটা থিসিস অ্যান্টিথিসিস থাকে, রাজনীতির মতের প্লুরালিটি থাকে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে মতের পার্থক্য থাকবে। কিন্তু আমাদের দেশে একটা স্বাভাবিক রাজনৈতিক বিরোধী দল পেলাম, এবং আমরা এখনো অ্যাটিটিউড থাকবে এবং ওই পক্ষকে একটু ডিফেন্ড করার সুযোগ দিতে হবে। যারা গ্রেনেড হামলা করলো, যারা স্বীকার করলো, তাদের একটা লোক এনে আপনার এই ভার্চুয়াল আলোচনায় এসে বসাতে হবে, তাহলে নাকি এটা বিউটি অফ ডেমোক্রেসি। মানে এই সব তত্ত্ব বাংলাদেশে বহু বছর চলেছে। আমি আপনার সাথে একটা জিনিস অ্যাড করি, জাস্ট একটা লাইন অ্যাড করি, যে দেখেন, ঠিক আছে, মোশতাক ইন্ডেমনিটি অর্ডিন্যান্স 1975 এ পাস করেছে, কিন্তু জিয়াউর রহমান তো এটা অ্যাক্ট করেছে 1979 এবং শান্ত, আপনাকে আরেকটা তথ্য মনে করিয়ে দেই যে আজকে অজয় দাশগুপ্ত এখানে আছেন, তাকে সাক্ষী মেনে বলতে চাই 11ই আগস্ট 1975 মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিল ঘাঁটতে ঘাঁটতে ফারল্যান্ড এবং জিয়াউর রহমানের কনভারসেশন কি আছে সেই কনভারসেশনে, সেটি তো আমরা দেখাতে চাই, সেটি তো আমরা বলতে চাই। তাহলে কোথায় মুখ লুকাবে তারা? আর আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল যে আওয়ামী লীগ কখনো এগুলো খুঁজেই বের করলো না। মানে এটাও কিন্তু একটা, আমার কাছে মনে হয়েছে যে এটি দায়িত্বের অবহেলা মাত্র। আমরা আমাদের সঙ্গে যেমনটা যারা আছেন তাদের কাছে আবারও একটু যেতে চাই, এই ধারাবাহিকতা, অর্থাৎ দেশের রাজনীতি এই মুহূর্তে যেটি আমরা নানাভাবে সমালোচনা শুনি, যে স্পেস দেয়া, অমুক দেয়া, তমুক দেয়া, টকশো তো করতেই হয় প্রতিদিন, এগুলো প্ল্যান যখন করি আমরাও শুনি। আমার সহকর্মী সাদাত হাবিবি সেতু, তার একটি প্রতিবেদন তৈরি আছে, আমরা একটু দেখাবো। আমার মনে হয় মানিক স্যার আছেন, অজয়দা আছেন, জাহাঙ্গীর, সবাইকে একটু সময় দিতে চাই। বিশেষ করে পঙ্কজদা, আপনি একটু মনে করবেন মাহবুব, মানে যেই মানুষটি
মানে একবার ভাবুন যে মুহুমুহু গুলির বৃষ্টি, অর্থাৎ মানে আজকের প্রধানমন্ত্রী তিনি গাড়ির দরজা খুলে গাড়িতে উঠছেন, তার ব্যক্তিগত দেহরক্ষী তিনি তাকে গাড়িতে তুলে দিচ্ছেন এবং তার পিঠে অজস্র গুলি দূরে থেকে কাছে থেকে, অর্থাৎ কতটা সুনিয়ন্ত্রিত এই পরিকল্পনাটা ছিল। আমরা একদম ছোট একটা বিরতি নিয়ে আসতে চাই, সবাই এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ, এই এবং সেই বাংলাদেশ আমাদের আজকের শিরোনাম। আমি বিরতির আগে যেই কথাগুলো বলছিলাম যে বিশেষ করে একটু ভূমিকা দিয়েই বলতে চাই, পঙ্কজদা আপনার কাছ থেকে শুনবো যে 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে 12টি অভিযোগে বিচার হয়েছিল পাকিস্তানের কারাগারে এবং 6টিতে তার মৃত্যুদণ্ড হয়েছিল, ফাঁসি। তার মধ্যে 3 নম্বর যে অভিযোগটি ছিল যে তুমি অতি সাধারণ মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করেছ এবং তুমি পাকিস্তান ভাঙার সমস্ত আয়োজন চূড়ান্ত করেছ, এই জন্য তোমার মৃত্যুদণ্ড। ওই যে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, আমরা দেখি যে 21শে আগস্টে যারা 24 জনকে আমরা দেখি অতি সাধারণ মানুষ। আমরা যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখি, সর্বশেষ যে মাহবুব ভাই, আমি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, তিনি শেষ আমাদের আজকের প্রধানমন্ত্রীকে গাড়ির দরজাটি তিনি বন্ধ করে দিলেন এবং মুহুমুহু গুলি এসে তার গায়ে লাগলো। হয়তো মানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এই সব সাধারণ মানুষের কারণেই আওয়ামী লীগ বেঁচে থাকে কিনা, কি বলবেন পঙ্কজ? ধন্যবাদ। আসলে এখানেই আমাদের শক্তি। আওয়ামী লীগের বা বঙ্গবন্ধু কন্যার শক্তি হচ্ছে সাধারণ মানুষ। একদিকে হত্যা, কুষড়যন্ত্র, আরেকদিকে সাধারণ মানুষের এক কথায় প্রলেতারিয়েট, অযোধ্যা যেটা বলবেন বাংলার রাজনীতিতে, একেবারে সর্বহারা মানুষগুলোর কমিটমেন্ট টু দ্য পার্টি চিফ, দলের প্রতি, নেতার প্রতি যে আদর্শ, সাধারণ মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে বঙ্গবন্ধুকে মুক্ত করেছিলেন 70-এ, এবং তারাই রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করে বঙ্গবন্ধুকে মুক্ত করেছেন। বঙ্গবন্ধু কন্যার ক্ষেত্রেও তাই, শুধু 21শে আগস্টের গ্রেনেড হামলা না, প্রতিবার আঘাত এসছে। আপনি চট্টগ্রামের হত্যাকাণ্ড দেখেন, 88-এর 24 তারিখে কি হলো জানুয়ারি মাসে, 87-এর নৌসেন দিবসের পরপর চিটগঙ্গায় নাপা, কতগুলো মানুষ সেখানে জীবন দিল। ঠিক বারবার কিন্তু আমার দলের সাধারণ নেতাকর্মীরা রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে, দেশের মানুষ নেতৃত্বকে রক্ষা করেছে, দলকে টিকিয়ে রেখেছে। আমাদের মাহবুব ভাই যেই অবসরপ্রাপ্ত সেনা কর্মী সৈনিক, তিনি নেত্রীর নিরাপদ দায়িত্বে ছিলেন। ওখানে মঞ্চে ছিলেন স্কটল্যান্ডের মামুন এবং আমাদের সাদি ভাই, কি বলে আমাদের সাদি ভাই বড় ভাই যে মেজর, বলে গেলাম, আমাদের শিল্পী সাদি ভাই যে, জি মেজর শোয়েবের কথা বলছেন আপনি, শোয়েব ভাইয়ের কথা বলছেন, জি মঞ্চে ছিলেন। মাহবুব নিচে, দেখেন যদি গলিটা যদি মাহবুবের গায়ে না লাগতো, ওই গলিটা আপার গায়ে লাগার কথা। এবং যদি কোনো কারণে বুলেট প্রুফ জিততে হয় ভেদ করে, যেমনটা হয়েছিল বেনজির ভুট্টোর বেলায়, বেনজির ভুট্টো বোমা রাখাতে মারার পর পিছন থেকে ছড়ে আসা গুলি দিয়ে কিন্তু বেনজির ভুট্টো মারা গেছেন বলে আমরা শুনেছি। ঠিক অপারেশনটা একই কায়দায়, কিন্তু যেই ষড়যন্ত্রটা 21শে আগস্ট হয়েছিল ঠিক একই কায়দায় কিন্তু বেনজির ভুট্টোকেও কিন্তু হত্যা করা হবে। খেয়াল করে দেখবেন। কাজেই আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যিনি আশরাফ ভাই বলেছেন, এটা অনুভূতির নাম, জনগণের ভালোবাসায় সিক্ত রক্তের বন্ধনে আঁকা একটি অনুভূতি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এইভাবেই কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা এবং রক্তের যে বন্ধন, এই অনুভূতি হচ্ছে আওয়ামী লীগ। আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে মানে আবারও জাহাঙ্গীর আলমের কাছে যেতে চাই। জাহাঙ্গীর, আমাদের সঙ্গে ডক্টর আশিকুর রহমান যেমনটা আশরাফ ভাইয়ের উদাহরণ দিচ্ছিলেন, পঙ্কজদাও দিচ্ছিলেন, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে তার ভাষণটি আওয়ামী লীগের কাউন্সিলে। তিনি বলছিলেন যে আওয়ামী লীগ কি একটি দল, আওয়ামী লীগ কি একটি সংগঠন, মানে তিনি নিজেকে প্রশ্ন করছেন। তারপর বলছেন যে জাতির পিতার রক্ত, 30 লক্ষ শহীদের রক্ত, জাতীয় 4 নেতার রক্ত, সমস্ত 21শে আগস্টের শহীদের রক্তের একটা অনুভূতি হচ্ছে আওয়ামী লীগ, এবং এর কর্মী আছে বলেই এই দলটি এরকম থাকে। জাহাঙ্গীর, কি বলবেন? আমাদের আশরাফ ভাই তো, যেটা আমাদের শ্রদ্ধেয় নেতা, উনি একজন শহীদ পরিবারের সন্তান, যার পিতা এদেশের জাতীয় 4 নেতার মধ্যে একজন ছিল। উনি বুঝেছে আওয়ামী লীগ যে একটা অনুভূতি,
অনুভূতি এত বড় বিশাল, এত এই 72 বছরের এই দলের মধ্যে যত মানুষ জীবন দিয়েছে এই দলের মাধ্যমে দেশকে যেটা ভালোবেসে এই দেশের প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিক এবং তার সামাজিক মর্যাদা দিয়ে যে মানুষকে তৈরি করতে হয়, সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিন্তু সারা দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, তার রাজনৈতিক বলেন, সামাজিক মর্যাদা এবং কর্ম, সেই দলের মাধ্যমে কিন্তু অনুভূতিটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ শুরু করেছে একেবারে জিরো অবস্থা থেকে। যেখানে খুন হচ্ছে, জিয়াউর রহমানরা যেভাবে রাষ্ট্র দখল করে এদেশের মানুষকে কিভাবে শোষণ করার জন্য সব প্রস্তুতি নিয়েছিল, এবং বাংলাদেশের যারা লুট করার একটা টিম সারা দেশের থেকে কিন্তু সেইখানে বেছে বেছে নিয়ে আমরা দেখি সেই রাজনৈতিক সেই দলও সে তৈরি করেছে। সেই জায়গা থেকেই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যারা কাজ করছে, যারা শহীদ পরিবার আছেন, যাদের পিতারা বা মা বা আত্মীয় স্বজনরা জীবন দিয়ে গেছেন এই দলের জন্য, দেশের জন্য, সেই অবস্থান থেকে একটি দলের অবস্থান তৈরি করে দেশ পরিচালনা করা খুবই কঠিনের মধ্যে খুব সাধ্য কাজটি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। জি জাহাঙ্গীর, আসবো আপনার কাছে, আসবো। আমার মানিক স্যারকে একটা অন্য প্রশ্ন করতে চাই যে আসলে এই আদালত, আইন, হত্যা, খুন, কিন্তু তারপরেও তো আমরা মানুষ। আমার এই মুহূর্তে মনে পড়ছে প্রখ্যাত মানে আফ্রিকান একজন লোককবি, অনেকেই চেনেন, ম্যালো ম্যাক্স ওনার নাম, তার একটি কবিতা, মানে কবিতার প্রশ্ন একটু করতে চাই যে তিনি তার কবিতা যদি বাংলা অনুবাদ করতে পারি, যে সেটা হচ্ছে যে তুমি হয়তো আমাকে 1000 বার কেন 5000 বার তুমি আমাকে খুন করতে পারো, তোমার সেই বিষয়টি থাকে, কিন্তু তুমি চিরকালই ভাববে যে তোমার থেকে আমার হাতিয়ার আমৃত্যু আজীবন থাকবে, তার কারণ আমার হাতিয়ার হচ্ছে মানুষ আর তোমার হচ্ছে বন্দুক। অসাধারণ একটা কবিতা। এই কবিতার সঙ্গে কি আমরা মিল খুঁজবো আওয়ামী লীগের? মানিক স্যার কি বলবেন? অবশ্যই, কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল শুরুর থেকে, আর অন্য দলগুলো যেটা ডক্টর আশিকুর রহমান খুব নির্ভুল ভাবে বলেছে, ওগুলো কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়। এবং সবচেয়ে বড় কথা, এই বিএনপি জামাত দুটি দলই স্বাধীনতা বিরোধী। তো এইখানে তার আগে আমি একটি কথা ফিরে যেয়ে বলতে চাই, খালেদা জিয়ার সম্পৃক্ততার ব্যাপারে আমি আগেও বলেছি, এখন যেটা বলবো যে খালেদা জিয়া কিন্তু তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, বাবর ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছে অথচ মন্ত্রী জানতো না, এটা অবিশ্বাস্য। দ্বিতীয়ত, ডিজিএফআই এবং এনএসআই এর প্রধানরা কোনো অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কিছু করতে পারে না, এবং আদালত যেটা বলেছে এই তিনজনকে কিন্তু সাজা দিয়েছে। সুতরাং আদালতের যে অবজারভেশন, আদালতের যে সাক্ষী প্রমাণ আমরা দেখতে পাই, তাতে খালেদা জিয়াকে এই আক্রমণ সাথে জড়িত না করার কোনো উপায় নেই। তো সেই অর্থে আমি বলবো যে দেখুন, যে বিচারটি হয়েছে সেই বিচারটি কিন্তু সম্পূর্ণ বিচার হয়নি। সম্পূর্ণ বিচার হবে তখন যখন খালেদা জিয়াকেও এই বিচারে আনা হবে, যেটা এখনো সম্ভব সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে, এবং তাকে সাজা দেওয়া হবে। এই আগ পর্যন্ত, খালেদা জিয়াকে এই বিচারে আনার আগ পর্যন্ত এই বিচারকে আমি সম্পূর্ণ বিচার বলতে রাজি নই। দ্বিতীয়ত, একটি কথা বারবার ভেসে আসছে, সেটি হলো পাকিস্তানের ইনভলভমেন্ট। প্রথমত, সেই দিনই খালেদা জিয়া তাজউদ্দিনকে পাকিস্তান পাঠিয়ে দিল। তাছাড়া গ্রেনেড গুলো এসেছিল পাকিস্তান থেকে, যার থেকে খুব স্পষ্টভাবে প্রমাণিত যে পাকিস্তান ইনভলভ ছিল। পাকিস্তান বঙ্গবন্ধু হত্যা ইনভলভ ছিল, পাকিস্তান এই গ্রেনেড আক্রমণেও ইনভলভ ছিল। তো আমি এই জন্য কথাটা বলতে চাচ্ছি যে পাকিস্তান এখন নতুন রূপ বদলিয়ে আমাদের দেশে ঢোকার চেষ্টা করছে। আমাদের পাকিস্তান থেকে সাবধান থাকতে হবে। এবং একইভাবে আমি বলবো যে চীন কিন্তু পাকিস্তানের প্রক্সি, চীনও কিন্তু কৌশলে আমাদের দেশে ঢোকার চেষ্টা করছে। চীন থেকে আমাদের সাবধান থাকতে হবে। দেখুন, চীন আমাদের ক্ষতি করছে অনেকভাবে। প্রথমত, রোহিঙ্গা ইস্যুটি চীন চাইলে একদিনে সলভ হয়ে যায়, কিন্তু চীন সেটা করছে না। দ্বিতীয়ত কথা হলো, চীন আমাদের একজন প্রাক্তন সচিব, যিনি এখন আমাদের জার্মানিতে রাষ্ট্রদূত, মোশাররফ হোসেন সাহেবকে কয়েক হাজার ডলার ঘুষ দিয়েছিল, এবং মোশাররফ হোসেন সাহেবের মতন একজন সৎ সচিব ছিলেন বলে উনি কথাটি সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এনেছিলেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী। জি মানিক স্যার, আমি আসবো আপনার কাছে। অজয় দাস গুপ্তরকে একটু শুধু মনে করিয়ে রাখবো যে লরেন লিপসুস যখন বলেন যে মার্কিন দূতাবাস ঢাকাস্থ
কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ভূমিকা, কিংবা সেই রাতে নানা ধরনের কনভারসেশন রেকর্ড আসা, কিংবা উইকিলিক্সের ফাঁস হয়ে যাওয়া যে তথ্য, যেখানে 21শে আগস্ট সম্পর্কে সেই দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নানান ধরনের বিষয় কর্মকাণ্ড, তাহলে কি আজকের প্রধানমন্ত্রী তিনি শুধু কাজই করে থাকবেন, মানুষের ভাগ্যের কল্যাণের জন্য কাজই করে থাকবেন, আর অন্যরা শুধু ষড়যন্ত্র চক্রান্তর মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে? রাজনীতি তাহলে এটাই, অজয় দাশগুপ্ত? আমি একটু শেষ করি। আমি স্যার আসবো আপনার কাছে, স্যার আপনার আসবো, সংযোগটা একটু সমস্যা হচ্ছে, আমরা একটু অজয় দাশগুপ্তের কাছ থেকে শুনে তারপরে আসবো। জি অজয় দাশগুপ্ত। বাংলাদেশে কিন্তু মানে আপনি যদি নির্বাচনের বিষয়টা দেখেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘটনা 2001 সালের জুলাইয়ের 15 তারিখে একমাত্র জননেত্রী শেখ হাসিনা 96 থেকে প্রধানমন্ত্রী ছিলেন, 23শে জুন থেকে তিনি করেছিলেন আর কি। 75-এ ঘটেনি, জিয়ার মৃত্যুর সময় ঘটেনি, আপনার 70-এর সময় ঘটেনি, এরশাদ অবৈধভাবে জিয়ার মতোই ক্ষমতায় এসেছেন, খালেদা জিয়া 15 ফেব্রুয়ারির অবৈধ নির্বাচন করেছেন, প্রহসনের নির্বাচন করেছেন। তো সব ঘটনাগুলো, আবার তাকেও যেমন বিদায় নিতে হয়েছে 2006 সালে, সেটাও কিন্তু প্রচন্ড গণবিক্ষোভের মুখে তাকে বিদায় নিতে বাধ্য করেছে বাংলাদেশের জনগণ। কাজেই বৈধ উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতায় যাওয়া, জনগণের ভোট সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়া, এই যাদেরকে বললেন যে 21শে আগস্টের হত্যাকাণ্ডে জড়িত, 15 আগস্টের হত্যাকাণ্ডে জড়িত, কিংবা 75-এর অভ্যুত্থান, এরশাদের 21-এর অভ্যুত্থান, এই অপশক্তি কিন্তু কখনোই জনগণের ক্ষমতার উপরে বিশ্বাস করে আসতে চায় না। এখনো দেখেন, এট দি মোমেন্ট আমরা যদি দেখি, গত কয়েক মাসের ঘটনাগুলো যদি দেখি, বারবার ফাঁক প্রকট করছেন কোথায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যায়, কোথায় এক সরকারের নানা অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ লাগিয়ে দেওয়া যায়, কোথায় দেশের বাইরের নানা শক্তিকে, এইগুলো কিন্তু তারা বাংলাদেশকে যুক্ত করতে চায়, এবং নানান যত হেন অপকর্ম অপপ্রচার নাই যেগুলো তারা যুক্ত করে না। বিদেশের শক্তি থেকেও, যেমন লিপসুজের কথা বললেন, যুক্তরাষ্ট্র তখন ছিল, যুক্তরাষ্ট্র এখনো কি সবকিছু বাংলাদেশের অনুকূলে করে কিনা? আর একটা কমন জিনিস কিন্তু এই অপশক্তিগুলোর, বাংলাদেশকে ভারতের মুখোমুখি দাঁড় করিয়ে রাখা, ভারতের সাথে বন্ধুত্ব যাতে না হয় সর্বদা চেষ্টা করে রাখে, এবং বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তারা কিন্তু এই দেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের স্বাভাবিক উন্নয়নের পথ থেকে সরিয়ে রাখতে চায়। জি আসবো। শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি তার আগের বক্তব্যটি শেষ করতে পারেননি, সেটিও আমরা একটু শুনবো। এবং আমরা যেই জায়গাটিতে ফোকাস করতে চাই, তাহলে সেটি দাঁড়ালো যে এক দল দুর্নীতি করবে, লুটপাট করবে, হত্যা খুন সন্ত্রাস করবে, আর আরেক দল বসে বসে সাধারণ মানুষের কল্যাণ এবং ভাগ্যের পরিবর্তনের কথা বলবে মুক্তিযুদ্ধের চেতনায়। তাহলে কনফ্লিক্ট তো আসন্নই। তাহলে আমরা যে সমস্ত স্পেস দেওয়ার কথা বলি, সোকল নিউট্রালিটির কথা বলি, নানানভাবে মতলববাজির কথা বলি, সেগুলো তো আস্তে আস্তে ফাঁসই হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে সবার আমরা মন্তব্য শুনবো। একেবারে ছোট্ট এবং শেষ একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। দিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। এই এবং সেই বাংলাদেশ একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমরা আবারও অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমানের কাছে যাব, যে আমি যদি সেই 2004 সাল থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই 2020-এ যদি তুলনা করতে বলি বাংলাদেশের কথা, আপনি কি তুলনা করবেন, কি বলবেন? দেখেন, আমি একটা কথাই যেতে চাই যে বঙ্গবন্ধুকে যখন প্রশ্ন করা হয়েছিল যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, তখন সে বলেছিলেন আই লাভ মাই পিপল। আর যখন প্রশ্ন করলো যে তোমার দুর্বলতা কি, সে বলেছে আই লাভ দেম টু মাচ। তো আসলে বঙ্গবন্ধুর রাজনীতিটা জনগণকে নিয়ে ছিল, বঙ্গবন্ধুর কন্যার রাজনীতিও জনগণকে নিয়ে। কিন্তু তা বলা সত্ত্বেও এটাই সত্যি যে আমাদের রাজনীতিক পরিধিটা কোনো অন্য দেশের পরিধির মতো না।
আমাদের রাজনীতিতে সংঘাত এবং হত্যার যে চেষ্টাটা, ষড়যন্ত্রের যে চেষ্টাটা, সেটা চলমান। সেখানে ইন্টারন্যাশনাল অ্যাক্টরসরা জড়িত। আর নাহলে ফ্রিডম পার্টিও এদেশে রাজনীতি করেছে, আবার ফ্রিডম পার্টি থেকেও আওয়ামী লীগে যোগদান দেওয়ারও নজির আমরা দেখেছি। তো এই প্রেক্ষাপটটা, ঘরের শত্রু, ঘরের বাইরের শত্রু, সব নিয়েই বঙ্গবন্ধু কন্যাকে, যে অনেকে বলে নীলকণ্ঠ, সবকিছুকে সহ্য করে তার এই দেশের জন্য কাজ করতে হয়েছে। সবকিছু সহ্য করে তার যুদ্ধাপরাধের বিচার করতে হয়েছে, সবকিছু সহ্য করে তার বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হয়েছে। এটা এখন জনগণের মরালিটির উপরে, মরাল কম্পাসের উপরে আমাদের ছেড়ে দিতে হবে। যারা তর্কের জন্য টেলিভিশনে এসে বিএনপি এবং আওয়ামী লীগকে টু সাইডস অফ দ্য সেম কয়েন বানানোর চেষ্টা করে, যারা গণতন্ত্রকে সামনে নিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামের জন্য পলিটিক্যাল স্পেসের কথা বলেন, তাদের বিবেকের জায়গাটা যদি পরিষ্কার না হয়, সেই ইন্টেলেকচুয়াল করাপশনটা যতদিন বাংলাদেশে থাকবে, যতদিন আমরা জামাত ইসলাম আর বিএনপি বা এই হত্যাগুলিকে আমরা ওই কার্পেটের নিচে রেখে মনে করব এই দেশে একটা লিবারাল ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে, সেটা আমি পৃথিবীতে কোথাও হতে দেখিনি। এবং এই কথা যত পরিষ্কার ভাবে বলা যাবে, বাংলাদেশের মানুষের মগজে যত পরিষ্কার করে ঢুকিয়ে দেওয়া যাবে, তত বেশি এই দেশের মঙ্গল। আমরা যাব মানিক স্যারের কাছে। জি জি জি, আমি একটা লাইন অ্যাড করি। দেখেন, সাউথ আফ্রিকায় যখন ডিক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে ছাড়ার নিয়ে আলোচনায় ছিলেন, তখন একটা কথাই জানতে চাচ্ছিলেন যে দেখো, তোমরা কিভাবে আমাদেরকে মেরে ফেলবা না, তো তোমরা আমাদের সবাইকে শেষ করে দিবা না তো, আমরা তো তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। তো ম্যান্ডেলা একটা কথাই বারবার প্রতিষ্ঠিত করা চেষ্টা করেছে যে ট্রাস্ট মি, ট্রাস্ট মি। তো সেই পলিটিক্যাল ট্রাস্টটা বাংলাদেশে কিভাবে আপনি প্রতিষ্ঠিত করবেন যখন আপনি দেখেন কাদের মোল্লা, সাকা চৌধুরী এবং তারেক রহমানরা এই দেশকে নেতৃত্ব দিচ্ছে? আপনি ওই ট্রাস্টটা কিভাবে এস্টাবলিশ করবেন? একটা ট্রাস্ট ছাড়া সেই পলিটিক্যাল কন্ট্রাক্ট, সেই সোশ্যাল কন্ট্রাক্টটা রাজনীতির মধ্যে কিভাবে তৈরি হবে? আমি জানি না কিভাবে তৈরি হবে, কিন্তু যারা মনে করে যে পলিটিক্যাল ট্রাস্টের জায়গাটা উপেক্ষা করে এই দেশে সবকিছু তৈরি হবে, প্রতিষ্ঠান তৈরি হবে, তারা পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন হিস্ট্রি ঠিকভাবে পড়াশোনা করেনি। অসংখ্য ধন্যবাদ। আপনি এই ধরনের পলিটিক্যাল, অসংখ্য ধন্যবাদ মানিক স্যার। আপনি যে বক্তব্য শেষ করতে পারছিলেন না, সেটি যদি আমি চীন যে আমাদের কত ক্ষতি করছে তার লিস্ট দিলাম, এবং সবচাইতে রিসেন্ট যে ঘটনা, 15ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবসে চীন খালেদা জিয়ার কাছে উপহার পাঠালেন এই বলে যে এটি তার জন্মদিবস। অথচ এটি তো মারাত্মকভাবে বিতর্কিত একটি ঘটনা, এবং মানুষ মনে করে এটি আসলে তার, এমনকি বিএনপি নেতা মওদুদ সাহেব বলেছেন এটি তার জন্মদিবস নয়, তার তথাকথিত জন্মদিবস। এই যে বিতর্কিত একটি বিষয়ে একটি পক্ষ অবলম্বন করে চীন আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে না গলানোর চেষ্টা করছে, যার জন্য আমি দাবি করব পররাষ্ট্র মন্ত্রীর কাছে যে চীনের রাষ্ট্রদূতকে যেন তলব করা হয়। অসংখ্য ধন্যবাদ অজয় দাশগুপ্ত। আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষ কথা আপনি কি বলবেন আপনি ভাবতে থাকুন। আমরা জাহাঙ্গীরের কাছে যেতে চাই। জাহাঙ্গীর একজন ডিপ্লোম্যাট, ঢাকায় মানে ইউরোপিয়ান, তিনি অনেক বিষয়েই কথাবার্তা বলেন, খোঁজ খবর নেন, জানতে চান দেশের পরিস্থিতি কি, 15ই আগস্ট কেমন হলো, 21শে আগস্ট কি হবে, নানান কথা তিনি শুনতে চান। তো কথার ফাঁকে একটু বলেই ফেললেন যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনে করি পৃথিবীর সবচেয়ে ধৈর্যশালী প্রধানমন্ত্রীদের মধ্যে অন্যতম। অর্থাৎ এত কিছু হয়েছে এক জীবনে, তারপরও মানুষের কল্যাণ নিয়ে প্রতিনিয়তই তিনি কাজ করেন। আমি আজকে সেই ডিপ্লোম্যাটের নাম বললাম না, উনি হয়তো যদি দেখে থাকেন তাহলে হয়তো বুঝবেন, কিন্তু এটাই তো বাংলাদেশের মানুষের আশ্বস্ত হওয়ার জায়গা। জাহাঙ্গীর কি বলবেন? আসলে এটা আমরা জাতিগতভাবে জানি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যিনি 1975 সালের ঘটনাটা নিজে সব শুনেছেন, এবং 21শে আগস্টের ঘটনাটা উনি সবই জানেন, কারণ উনি আল্লাহ প্রদত্ত যারা এই অন্যায়ের সাথে জড়িত ছিল, কোনো না কোনো সংস্থা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাবেই জিনিসটা আমার ধারণা ওনাকে বলেছে। কারণ উনি কে কোন জায়গায় কোন ঠাই থেকে মিটিং করে কিভাবে
এই ঘটনা ঘিরে করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে কিভাবে শেষ করা যায় সবকিছুই উনি শুনেছেন এবং নিজে উপলব্ধি করেছেন। তার মধ্যে এত বড় একটা ধৈর্যশীল মানুষ, যার পিতা মাতা সহ সপরিবারের সবাইকে হারিয়েছেন, 21শে আগস্টের নিজের এই ঘটনাটা পরবর্তীতে উনি হয়তোবা শুনেছেন, যেটা আমার বিশ্বাস। সবকিছু জেনে শুনেও উনি কিন্তু আইনের ভাবেই উনি প্রয়োগ করছেন। ধৈর্যের মাধ্যমে থেকে কোনো নিজের রাগে বা কষ্টে বা ক্ষোভে কিন্তু উনি এখানে কোনো বিচার কাজটি উনি করেননি। উনি নিজের রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয় আইন যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে থেকেই করেছেন, কিন্তু উনি অধৈর্য হয়ে কারোর উপরে রাগান্বিত হননি। আমরা শেষ করব। উনি প্রধান থেকে কিন্তু অন্যায় কাজটির মধ্যে জড়িত হননি, মানবিক দিক থেকে উনি কাজটি করেছেন। উনি যে কত বড় মহৎ এবং কত বড়। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। আমরা অনুষ্ঠান শেষ করব। পঙ্কজ দা, আজকে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, আপনার তো কথা না বলারই কথা ছিল, তাই না? যে সেই হামলায় তো আপনিও তো শহীদ হতে পারতেন, আপনিও মরতে পারেন, কিন্তু যে বিষয়টি থাকে আমরা কেউ থাকবো না, কিন্তু এক অনন্য বাংলাদেশ থাকবে, যে বাংলাদেশ নিয়ে আগামী প্রজন্ম গর্ব করবে যে আমাদের যারা ছিল তারা কিন্তু অত্যন্ত সুন্দর একটা বাংলাদেশ রেখে গেছে। সেটাই কাম্য হওয়া উচিত কিনা, কি বলবেন পঙ্কজ দা? আমি আসলে আগামী প্রজন্মের জন্য যে বাংলাদেশটা আমরা রেখে দিতে চাই, আমাদের পূর্বসূরীরা যে বাংলাদেশ রেখে গেছেন, এই পথ চলার ক্ষেত্রে ইতিহাস থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে পথ চলা নির্ধারণ করবো। 71 সালে আমার প্রকৃত শত্রুকে, প্রকৃত মিত্রকে তা চিহ্নিত করবো। 75 সালে আমার স্বাধীনতার অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য কারা বঙ্গবন্ধুকে হত্যা করলো সেটিকে সঠিকভাবে চিহ্নিত করব। 21শে আগস্ট কারা গ্রেনেড হামলা ষড়যন্ত্র করলো, মদত দিল, তাদেরকে চিহ্নিত করেই কিন্তু ভবিষ্যতের পথ নির্ধারণ করবো। আমি খুব সংক্ষেপে বলি, আমি স্পষ্ট মনে করি 71 সালে, আপনি যে বলছেন আজকের বাংলাদেশ আর সেদিনকার বাংলাদেশ, 71 সালে গোলাম আজমরা যা বলে বেড়াতেন দেশে দেশে বিদেশে ঘুরে ঘুরে, যে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হবে না, হলেও সেটি ব্যর্থ রাষ্ট্র হবে। 2004-5 সে কিন্তু সেই গোলাম আজমের দল বিএনপি আর বিটিএম, জামাত এবং বিএনপি মিলেই কিন্তু 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে বাংলাদেশকে একটি জঙ্গি নির্ভর, অকার্যকর, ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল। এরা 71 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছে, এরা 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এরাই কিন্তু আবার 2004-এ এসে আমার মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের একমাত্র বাতিঘ জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে মানবতার অপরাধ সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে, জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। এরা স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু। আমি স্পষ্ট করে বলি, রাতের অন্ধকারে ছিনতাইকারীকে প্রশ্রয় দিয়ে বসিয়ে রেখে সাধারণ নাগরিকের যাত্রা যেমন নিরাপদ হয় না, ঠিক তেমনি গণতন্ত্রের যাত্রাপথে এই ধর্মান্ধ, মৌলবাদ, সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠীকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ রেখে গণতন্ত্র উন্নয়নের যাত্রা নিরাপদ হতে পারে না। ক্যাটেগরিক্যালি বলি, বিএনপি, জামাত সহ জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এই দুর্বৃত্তদেরকে কোনো অজুহাতে এই রাজনীতিতে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব এবং যেই ধারাবাহিকতা নিয়ে বাংলাদেশের তৈরি হয়েছিল এবং দেশভাগের পর অনেক বেশি পাকিস্তানি প্রেমী আমরা দেখেছিলাম, দিন যতই যায় পাকিস্তানি প্রেমীদের সংখ্যা ধীরে ধীরে কমে। এই প্রজন্ম আর যাই হোক অন্তত রাজাকার, আলবদর, আল শামসদের নৃশংস হত্যাকারীদের পক্ষে যাবে না। এটি হচ্ছে চূড়ান্ত সত্য কথা। অজয় দাশগুপ্ত, শেষ করবেন আপনি, শেষ কথা আপনার। নিজে জামাত, রাজাকার, আলবদর বললেন, 2012, 13, 14 এই সময় কিন্তু বিএনপি এবং তার ঘনিষ্ঠ সহযোগী জামাত, তার ছাত্র সংঘ, ছাত্র শিবির, তারা কিন্তু 71-এ কি তাদের পূর্বসূরীরা করেছে সেইটারই পুনরাবৃত্তি কিন্তু ঘটানোর চেষ্টা করেছিল জনগণের সম্মিলিত চেষ্টায়। এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, তারা কিন্তু সেটাকে রুখে দিয়েছিল। এখন এই যে করোনা বিপর্যয়ে কিন্তু অর্থনীতিবিদরা, আমাদের এখানে আশিক সাহেব আছেন, কিছু অর্থনীতিবিদ কিন্তু বলছিল যে বাংলাদেশ শেষ হয়ে গেল, মানে নেগেটিভ অর্থনৈতিক গ্রোথ হবে, প্রবৃদ্ধির হার শূন্য বা তারও নিচে চলে যাবে, সেই কথাটাও কিন্তু বলছিল। এখন কিন্তু বলা হচ্ছে যে আমরা আমদানি রপ্তানিতে প্রায় আগের পর্যায়ে চলে গেছি, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা হয়েছে, আমাদের খাদ্য আগামী 6 মাস অন্তত নিশ্চিত বাংলাদেশের খাদ্যের গোলাগুলো, সেই খাদ্য যাতে সব মানুষের
হাতে পৌঁছাতে পারে, ব্যবসায়ীরা যাতে চক্রান্ত করতে না পারে। এই স্বাস্থ্য নিয়ে কিছু অপশক্তি আছে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, মানুষকে হতাশ করানোর চেষ্টা করে, সেইটা যাতে ব্যর্থ হয় সেটার জন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছেন, শিক্ষার পেছনে 5 কোটির বেশি ছাত্রছাত্রী, তাদের জন্য, অর্থনীতির জন্য, কৃষি শিল্প, সব জায়গা, সর্বোপরি হচ্ছে মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা, রোগ ব্যাধি থেকে তাকে মুক্ত করা, সেই উদ্যোগগুলো তিনি সময় মতোই সতর্ক হয়েছেন, সচেতন হয়েছেন, পদক্ষেপ নিচ্ছেন। সেটা বাস্তবায়নে আমরা যেন যার যার অবস্থান থেকে যে যেখানে আছি এই গণমাধ্যম সহ ভূমিকা রাখতে পারি, সেই প্রত্যাশা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যক্ত করব। অযোধ্যা, আমি মানিক স্যারকে 30 সেকেন্ড সময় দিতে চাই, স্যার যদি শেষে কোনো কিছু যুক্ত করেন। মানিক স্যার কি যুক্ত করবেন 30 সেকেন্ডের মধ্যে? আমি অজয় দাশগুপ্তের কথা টেনে যেটা বলতে চাই যে ভারত বিরোধিতা হচ্ছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ। কারণ দেখুন, কিছু লোক আছে যারা ভারতে কি হলো দূরবীন দিয়ে দেখে, অথচ চীন এই রোহিঙ্গা সমস্যা যে রাখতে সাহায্য করে আমাদের দেশের যে ক্ষতি করছে সেটাকে তারা উপলব্ধি করেও সেটার বিরুদ্ধে কোনো কথা বলছে না। তো এই যে আপনার ভারত বিরোধিতা, সেই ব্যাপারে, পাকিস্তানের ব্যাপারে, চীনের ব্যাপারে আমাদের অবশ্যই সাবধান হতে হবে। চীন একটি অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা একেবারে হাতে 30 সেকেন্ড সময় আছে। আশিককে দেখতে পাচ্ছি মুখে হাত দিয়ে বসে আছে, নিশ্চয়ই 30 সেকেন্ডে কিছু যোগ করবে কিনা। আশিক। না, আমি এটাই বলবো যে আমরা বঙ্গবন্ধু যেই ভালোবাসার সাথে এই দেশটাকে তৈরি করতে চেয়েছে, বঙ্গবন্ধুর কন্যার হাতটাকে আমরা শক্তিশালী করার চেষ্টা করব এবং সবসময় ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকবো, কারণ ষড়যন্ত্র হয়েছিল এবং ষড়যন্ত্র হবে। জি, অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীর, 10 সেকেন্ড সময়। আজকের এই দিনে আমাদের দেশবাসীকে আমরা বলবো, আপনারা সবাই সচেতন থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যেন সবাই সহযোগিতা করি। মাননীয় প্রধানমন্ত্রী পঙ্কজদা 10 সেকেন্ড, পঙ্কজদা 10 সেকেন্ড সময়। অর্থনীতি মুক্তি দিতে আমরা 75 এবং 21 আগস্টের জিয়া পরিবারের যে সম্পৃক্ততা রয়েছে সেই গণতন্ত্রকে অনুসরণ করে তাদেরকে বিচারের মুখোমুখি করার অনুরোধ জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ছিল আমাদের আজকের আয়োজন এবং রাত 1:10 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।